যৌক্তিক এবং বাস্তবসম্মত কারণেই এই দূরত্ব বেড়ে চলেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এটাতে আগুনে ঘি ঢালার মতো করে আরও কোনো পক্ষ এই যেন এই দূরত্বটা বাড়ে এবং একটা সংঘাতের দিকে রাজনীতি চলে যায় সেটার জন্য চেষ্টা করে যাচ্ছে। দুটোই কারণ। একটা হচ্ছে যে আমাদের সাথে বিএনপির ওই সময়ের ঐক্যটা ছিল সারা বাংলাদেশের মানুষ আসলে ফ্যাসিবাদ বনাম জনগণে বিভক্ত হয়ে গিয়েছিল। এক পক্ষে ফ্যাসিবাদ, অন্য পক্ষে বাংলাদেশের জনগণ। কে কোন রাজনৈতিক দল, কার কি ধর্ম এসব তখন বিবেচ্য হয় নাই। কিন্তু যখনই তারা চলে গেছে, মানে ফ্যাসিস্টরা চলে গেছে, চলে যাওয়ার পরে আপনি এখানে আবারও একটা ডেমোক্রেটিক প্রসেস আমরা শুরু করার জন্য চেষ্টা করেছি। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে সরকার এবং বিরোধী দল হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখানে তো পার্থক্য থাকবেই এবং সেটা তো আমরা নতুন করে অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কার প্রশ্নে এটা হচ্ছে মূল, আমি মনে করি যে বোন অফ কন্টেনশন, যেটাতে আমাদের সাথে বিএনপির একটা বড়সড় ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে। এবং সেটা আপনি যদি এই গত পরশু সম্ভবত যদি বিএনপির বর্তমান মাননীয় স্থানীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটা পড়েন, প্রথম আলোতে দিন একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও কিন্তু ব্যাপারটা স্পষ্ট। তারা যেভাবে চিন্তা করেছেন, তারা যেভাবে রাজনীতিকে কল্পনা করেন, আর এই গণতান্ত্রিক এবং রেভলিউশনারি একটা অ্যাসপিরেশন নিয়ে যারা পলিটিক্সে এসেছে তরুণরা, তাদের চিন্তার মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি কিন্তু দুটো খুব গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করেছেন, যেটা আমরা অনেক দিন ধরে বলে আসছি কিন্তু কেউ আমাদের কথাটা পাত্তা দেয়নি। এখন তিনি নিজেই ওই স্বীকারোক্তিটা করলেন। একটা কি, যে ছাত্ররা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল। তা আপনি ঐক্যের কথা বলছেন, ঐক্যের সবচেয়ে ভালো ফর্মুলা কি? অন্তর্বর্তী সরকারের সময় তো আমাদের ফ্যাসিস্ট চলে গেছে, আর কারোর সাথে কারো বিরোধিতা নাই, আমরা তখন একটা ঐক্যের সরকার করতে পারতাম। এবং বিএনপিরও এটা কিন্তু একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল আগে থেকেই যে আমরা জাতীয় সরকার করব। তা সেই মোমেন্ট যখন এসছে তখন আপনি কলটা ধরতে পারলেন না। মানে আপনি ট্রেনে উঠতে চাইলেন, কিন্তু যখন ট্রেনটা আসছে তখন আপনি ওই ওয়েটিং রুমে বসে থাকলেন। তো সেই সময় ছাত্ররা, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বীকার করেছেন যে তারা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিল, আমরা তখন অন্তর্বর্তী সরকারের কথা বলেছি এবং ক্যান্টনমেন্টে ছাত্রদেরকে বাদ রেখেই, ছাত্ররা কিন্তু ক্যান্টনমেন্টে যায় নাই, তাদেরকে বাদ রেখে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা হয়ে গেছে এবং বঙ্গভবনে গিয়ে ৩ জন ভুয়া সমন্বয়ককে নিয়ে গিয়ে আপনারা ওখানে এক ধরনের অ্যারেঞ্জমেন্ট ডিজাইন হয়ে গেছে এবং সেখানে কিন্তু প্রফেসর ডক্টর ইউনুসও আপনার পরিকল্পনার মধ্যে ছিল না। এগুলো খুব ইম্পর্টেন্ট, এই কারণে মনে করিয়ে দিচ্ছি। ছাত্ররা তারপর ডক্টর ইউনুসের নাম প্রস্তাব করেছে এবং এখন আপনি একজন রাজনীতি সচেতন এবং আইনের মানুষ হিসেবে আপনি বলেন যে যে পরিস্থিতিটা আমরা পার করে এসেছি, প্রধান উপদেষ্টা হিসেবে যিনি এসেছিলেন মানে অর্থাৎ প্রফেসর ইউনুস, তিনি ছাড়া আর দ্বিতীয় একজন ব্যক্তির নাম বলেন যিনি জাতীয় মানে দেশীয় এবং আন্তর্জাতিক আঞ্চলিক এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারতেন না। এমনকি বিএনপির মতো এত বড় একটা দল, তারা তো দায়িত্ব নিতে চায় না ওই পরিস্থিতিতে, এই কারণে তারা জাতীয় সরকারের কথা মানে রাজি হয় নাই। ফলে প্রধান উপদেষ্টা, তার মানে কি ছাত্ররা রাজনৈতিক চিন্তায় তো অনেক অগ্রসর ছিল, এই কারণে তারা সবার পরিকল্পনার বাইরে একজনের নামকে তারা এটুকু ড্যামেজে তারা কন্ট্রোল করতে পেরেছে, বাকিটুকু পারে নাই, এটা স্বীকার করে নেওয়া ভালো। অর্থাৎ তাদের সেটা অভিজ্ঞতার অভাব ছিল এবং তাদের সেই শক্তির অভাব ছিল ওই সময়। ছাত্রশক্তি মানে ছাত্রদের শক্তিটা সেই সময়ের যে আমলাতন্ত্র, সেই সময়ের যে সামরিক বাহিনী, সেই সময় যে রাজনৈতিক দল, তাদের তুলনায় অবশ্যই দুর্বল ছিল, এটা বলতে হবে। কিন্তু তবু তারা কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটা মানে পাশ করাতে পেরেছিলেন। কিন্তু ওই যে এই যে আপনার বঙ্গভবনে গিয়ে শপথ নেওয়া এবং এই যে পুরো ডিজাইন, এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর চাওয়াতেই হয়েছে। সেটা ওই সাক্ষাৎকারে একেবারেই দিবালোকের মতো স্পষ্ট। এটা নিয়ে আমি মনে করি একটা ঐতিহাসিক দলিল হয়ে গেছে এটা, ওনার যে সাক্ষাৎকারটা। ফলে তখন থেকে কিন্তু দেখবেন আপনি যে এরপরে যে ছাত্রদের যে দাবিগুলো, সংবিধান কেন্দ্রিক, রাষ্ট্রপতি কেন্দ্রিক, সংস্কার কেন্দ্রিক, এইখানেই কিন্তু দূরত্ব বাড়তে থেকে